আসসালামু আলাইকুম। শুরু করছি শালক ফুলের লাজ নাই, লেখনীতে রাজিয়া রহমান, পর্ব সংখ্যা ৬। আজাদ সাহেব বাসায় এলেন রাত ১১টার দিকে। বাজারে তাদের ৩ ভাইয়ের ১২টা দোকান আছে, একজনের ৪টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও ৩খানা দোকান কিনেছেন। শালুকের ফুফু লিলির নামেও আছে ৩টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান, তেমনই দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়া ও বাজারের দোকান ছাড়াও তার নিজের নামে এখনও ২খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরে ৪টি গুদামঘর, ৩টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে, যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেকদিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সবসময় আড়ালে থাকে। ৩ ভাই ৩ জা, এক ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে দুটো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখালেন। ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা ৫.৫ ইঞ্চি, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এছাড়া আফিফার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান, ছেলের টাকা পয়সা যাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়া সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিএ পাশ করছে লিলি, সব কিছুর খবর নিছি আমি 1 সপ্তাহ ধইরা। মা নাই সংসারে, বোন 2টা বিয়ে দিয়ে দিছে। ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করমু? ওদেরকে আসতে কমো? ওরা তো চিনে জোকের মতো লাইগা রইছে। ওদের কোনো দাবি দাওয়া নাই, ওরা শুধু মায়াটা চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবরে তো চিনেন ভাইজান, যে লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজো মিয়া, এই দুনিয়ায় সব মানুষই চায় একটু বড় হইতে, সেইটারই লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিধায় সবাইকে জানাচ্ছেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কি না জানন দরকার আগে। আদিবা বেগম ধমকের সুরে বললেন, কি বলেন আব্বা আপনি এসব? আফিফার আবার এসব কিছু পছন্দ নাই। আমরা যাই কমো তাই হইব। এরকম মেয়ে আমি জন্ম দেই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়েরে আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড় ভাবি এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাইলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেবের কিছুক্ষণ ভেবে বললেন, আরও একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগের এটা আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই, তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি চারটিখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ কেন করলি রে মা? এখনো খোঁটা শুনতে হয়। নয়না জেগেই ছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে। নিজের চোখ মুছে নয়না বলল, দোষ কি আমার একা ছিল মা?
লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা। এ সমাজ এরকমই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা। নয়না মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ। আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো এটা একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা। পুরনো ঘাতও শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও নেই। যা আছে তা শুধু ঘৃণা। লিলি বেগমের মুখে হাসি ফুটে উঠল। সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ সাজ রব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে, তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছে হয় পাখির মতো উঠতে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের উপর থেকে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটা পিন্দুম। এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই। আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। শালুক লাফিয়ে উঠল শুনে। আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে। তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রি টেস্ট এক্সাম, আপাতত তাহলে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তা করে না। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে, তাতে কি হয়েছে? সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করছে, এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোট চাচা, শাপলা শালুকের তো সামনে প্রি টেস্ট মনে হয়। ওদের লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলার তো লেখাপড়া ভালোই চলে। এসএসসিতেও তো ভালো করেছে, এবার ইন্টারেও ভালো করবে আশা করি। বিপাকে আছে আমার শালুককে নিয়ে। কোনো মতেই ওরে লেখাপড়ায় মনোযোগী করা যায় না। নিজে পড়ে না, কারো কাছেও পড়ে না, টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ টিকে ওর সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট, অথচ এই মেয়েটা যে কেন এমন হলো। আচ্ছা তুই তো অনেকদিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিড়মি খেলো। শাপলা বলল, বাবা, আমারও তো টিচার দরকার। ধ্রুববাই তাহলে আমাদের দুজনকেই পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা, তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি, পলক ওর নাম। আপনি চিনবেন হয়তো, চেয়ারম্যান চাচার ছেলেও। যদিও কাউকে পড়ে না, তবে আমি রিকোয়েস্ট করলে পড়াতে পারে। ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, এলাকাতেই থাকে। শালুক মুখ বেদনায় নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই বুঝি। আদনান হাসতে হাসতে বলল, এই গোবরের বস্তাকে পড়াবে পলক? পাগল হয়ে যাবে ও একে পড়াতে গেলে। চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন। একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো। কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ পর চুপ করে রইল শালুককে ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবে না ভাইয়া। ও ছোট মানুষ, একটু বেশি চঞ্চল হয়তো। সবাই তো একরকম হয় না। যখন তখন ওকে এসব বললে ওর মন আরও খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে লজ্জা দেওয়া না। আশা কফিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথা বলেছে, এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো আশা ধ্রুবকে সমর্থন করায়। কিছুটা অপমানিত বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম, তুই নিজেই বুঝি সাধু পুরুষ। তুই নিজেই তো শালুককে এসব বলতে আগে।
এখনো তো ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল। শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনো ছোট নেই। আশা করছি তোমাকে আবার এক্সপ্লেন করে বলতে হবে না টিনেজ ছেলে মেয়েদের সাথে আমাদের কীরকম বিহেভিয়ার করা উচিত। এই বয়সে যেটা শাসন দেওয়া হয় না, সেটা ভালোবাসা দিয়ে করাতে হয়। বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল, তো না করছে কে তোকে ধ্রুব? যা না, তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর, দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাইয়া। স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো, তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দেব। মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভাবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো, সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথাই বলতে পারল না যেন। ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করছে? সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও। আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিউর পারসন, ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেল, আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা ঘ্রাণে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে, সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শুনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে।